আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস কেমন? বাবার বুলের খেসারত আজ আমার বোনটাকে দিতে হচ্ছে। কত নিষেধ করেছি, কোনো বিদেশি ছেলের কাছে বিথিকে বিয়ে দিও না। মারুথির চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে তড়িঘড়ি করে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই, তার উপর নেশা করে। সৌদি থেকে দেশে এসে কয়েকদিন রমরমা চললেও এখন দাঁড়কার্য করে নেশা করে। বিথি কিছু বললে গায়ে হাত তোলে, বিথিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিথিকে বলে তাদের মনোরঞ্জন করতে, খুশি করতে। বিথি রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আজ HR থেকে ফোন করে কনফার্ম করলো আগামী মাসে জয়েনিং। স্যালারি বর্তমানে দ্বিগুণ। আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারি জবটা বিথি আর বিথির মেয়ের জন্যই হয়েছে। না হয় গতবার বছরে আমি মনে হয় 12টা ইন্টারভিউ ফেস করেছি, অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও 10%ও বাড়তি স্যালারি কোথাও ঢুকতে পারলাম না। অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল, তাও আবার দ্বিগুণ স্যালারিতে। অবিশ্বাস্য ব্যাপার। অসহায় বোন বাগ্নির রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছেন। যাক, বাসায় গিয়ে বিথিকে বলবো আর যেন চিন্তা না করে। আগামী মাস থেকে হাত খরচ বাবদ তোকে কিছু টাকা দেব, যেন ওদের মা মেয়ের প্রয়োজন মেটাতে পারে। সে সাথে একটা সেলাই মেশিন কিনে দেব। বিয়ের আগে অবশ্য যুব উন্নয়ন থেকে ওর সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেওয়া ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরে বসে যেন অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারে। আমার বিশ্বাস বিথি বেশ ভালো খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে। এসব ভাবতে ভাবতে বাসের হেল্পার যখন আজমপুর আজমপুর বলে ডাকতে লাগলো তখন আমার ভাবনায় সেদ পড়লো। বাস থেকে নেমে বনফুল থেকে 2 কেজি মিষ্টি কিনলাম। ছোটোবেলার বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল। তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে না। সারাদিন ক্লান্তি আর ঘর্মাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি দেখি চেনা অচেনা অনেক মানুষের ভিড়। প্রতিবেশী কয়েকজনের বলতে শুনলাম, এই তো মেয়ের ভাই এসেছে। বাসার সামনে লোক লোকারণ্য। ভিড় ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করতে সবার কান্নাকাটির শব্দ কানে আসলো। বিথির রুমের দরজা খোলা। দরজায় চোখ পড়তেই দেখি বোন আমার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আমাকে দেখে বাবা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, খোকা তুই এসেছিস? এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা। আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল অচিন দেশে। দুপুরে বিথি মাছের পেটির পিসে কাটা কম, সেজন্য পেটি খুঁটে ভাত খাইয়েছিল মেয়েকে। এ নিয়ে তোর মা আর বৌমা বিথিকে কথা শুনিয়েছে, তাতেই পাখি আমার অভিমান করে আত্মহত্যা করে ফেললো। আমি যেন এক মুহূর্তেও পাথর মূর্তি হয়ে গেলাম। মাকে দেখলাম মেঝেতে বসে খাটে মাথা ঠেকিয়ে বিলাপ করে কাঁদছে, আর আমার স্ত্রী লুনা বিথির মেয়েকে কোলে নিয়ে কাঁদছে। আমার বাকি 2 ভাই বোন খবর পেয়ে বিকেলে চলে এসেছে। আমার ফোনে চার্জ শেষ, অফ হয়ে গিয়েছিল, তাই কেউ কিছু জানাতে পারেনি। লোকজন বলাবলি করছে থানায় খবর দেওয়া হয়েছে। আমি তাকিয়ে দেখি বোন আমার চাতক পাখির মতো আমার দিকে যেন চোখ মেলে চেয়ে আছে। হাতের চুড়ির বাজ করা একটা চিরকুটে পাওয়া গেল, তাতে ছোট করে কষ্টে অক্ষরে লেখা, ভাইয়া তুমি এসেছিস। বিশ্বাস কর ভাইয়া, এত সুন্দর পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি মোটেও যেতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু কি করব, উপায় যে আমার আর ছিল না। পৃথিবীটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া, পারলে আমাকে ক্ষমা করিস। আমি তোদের বোঝা ছিলাম, তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে চির বিদায় হয়ে চলে গেলাম। মা আর ভাবিকে বলিস ভালো থাকতে, শান্তিতে থাকতে। আমি আর জ্বালাতন করব না কোনোদিন। সবাইকে নিয়ে খুব ভালো থাকিস।